বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। Black Invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ অডিও স্টোরিতে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্স আদিত্য ঘোষের লেখা তারাচার সিজন 2 মাথার খুলি। ইলিয়ট স্ট্রিট লাইব্রেরি থেকে বেরোনোর পর এক মুহূর্ত সময় নষ্ট না করেই গুগল ম্যাপ দেখে নেয় সে। বালিগঞ্জ থেকে কলকাতা পুলিশ হেডকোয়ার্টারের রাস্তাটার দূরত্ব। বাইকে স্টার্ট দিতে যাবে কি, প্যান্টের পকেট হাতড়িয়েও খুঁজে পায় না সিগারের বাক্স। গাড়ি থেকে নেমে আফসোসের দীর্ঘ নিঃশ্বাস ফেলে কিছুটা এগোতেই ঢুকে পড়ে একটি ঝাঁ চকচকে সুন্দর গোছানো টোব্যাকো শপে। দুটো বাক্স সিগার কিনে নিয়ে দাম মেটাতে যাবে কি, মোবাইল ফোনটা বেজে ওঠে তার। ঠোঁটের এক কোণায় সিগার নিয়ে দাঁত দিয়ে চেপে সিগার জ্বালাতে জ্বালাতে ফোনটা রিসিভ করে, কিন্তু কেটে যায় ফোনটা। দাঁত মিটিয়ে কাচের দরজা দিয়ে বেরোনোর সময় আবার বেজে ওঠে ফোনটি। এবারে সে বলে ওঠে, হ্যালো, মাইকেল আশুতোষ স্পিকিং। অপর প্রান্ত থেকে ভেসে আসে সেই কণ্ঠস্বর। হ্যালো, কেমন আছেন মিস্টার মাইকেল স্যার, উর্ফে অনুসন্ধানে আশুতোষ বাবু? ভাবছিলাম কখন তোর ফোনটা আসবে। তা আছিস কেমন ধ্রুব? তা স্যার, কবে আসলেন বাইরের থেকে? তোর কাছেই আসছি, গিয়ে সব বলছি। ধ্রুবজ্যোতিবাবু ফোনটা টেবিলে রাখতে রাখতে গালে হাত দিয়ে ভাবতে বসে যায়, আবার কি তাহলে? বাইক ছুটে চলেছে ময়দানের পাশ দিয়ে। ব্রাউন কোট, ব্লু জিন্স আর সানগ্লাস। সারা কলকাতা ঝলসে উঠেছে ডিটেকটিভ মাইকেল আশুতোষের চোখে তখন। রাধাবাজারের একটু আগেই পুরনো বিদেশি আমলের সেই লালবাড়ি। পুরো বাড়িটাই লাল রঙের ওপর দাঁড়িয়ে। পুরনো আমলের খড়খড়ি জানালা, বেশ লম্বা লম্বা দরজা। অনেকটা জায়গা জুড়ে সারা কলকাতা আগলে রাখার দায়িত্ব বহন করছে এই লালবাড়ি। বর্তমানে সবাই যাকে লালবাজার পুলিশ হেডকোয়ার্টার বলে জানে। বাইকটাকে লোহার দরজা দিয়ে ঢোকানোর সময় একটু বেগ পেতেও হয়নি আশুতোষ বাবুকে। বাইক রেখে সামনের প্র্যাকটিস গ্রাউন্ড পেরিয়ে সিঁড়ি দিয়ে করিডোর ধরে হাঁটতে থাকেন উনি। একটু এগোতেই সোজাসুজি ঘরের সামনে থমকে দাঁড়ায়। চোখ থেকে সানগ্লাস নামিয়ে নেম প্লেট করতে থাকে। ডাইরেক্টর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মিস্টার ধ্রুবজ্যোতি সেন। দরজায় নক করে। ভেতর থেকে কণ্ঠস্বর ভেসে আসে, কামিং। আরে আশুতোষ বাবু,
হোয়াট এ সারপ্রাইজ! তা কাছাকাছি ছিলেন বোধহয়, না হলে এত তাড়াতাড়ি। বালিগঞ্জেই। প্রায় 1.5 বছর পর দেখা ওনাদের। শেষ দেখা হয়েছিল সেই এক জঙ্গলের রহস্য উন্মোচনের সময়। সেই নিয়েই শুরু হয় কথোপকথন। এর মাঝেই আশুতোষবাবু বলে ওঠেন, ডোন্ট মাইন্ড, একটা সিগার জ্বালাচ্ছি। অভ্যাসটা পাল্টাননি দেখছি। তা বেশ, এবার কি কোনো রহস্য নাকি? মাথার খুলি। কি? মাথার খুলি? মাথার খুলি শোনার পর ধ্রুবজ্যোতিবাবুর চোখ বেশ গোল গোল হয়ে যায়। এক কথায় যাকে বলা যায় ছানা বড়া। আশুতোষবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, এগিয়ে আসে ধ্রুবজ্যোতিবাবুর দিকে এবং তিনি বলে ওঠেন, আচ্ছা ধ্রুব, মানুষ কি শুধু রাগের মাথায় মার্ডার করে নাকি? শুনুন, এইসব কাজ যতটুকু জানি ডাক্তার কেন্দ্রিক। আমরা তো জাস্ট। বুঝলাম, একই রকম রয়ে গেছিস দেখছি, চিকেন হার্টেড। কি? আমি চিকেন হার্টেড? না না, আমি এতটাও ভীতু নই। জানেন আমার কতগুলো। থাক, নাইবা জানলাম, কিন্তু হয়তো এবার মনে হয় দেখবো তোর এনকাউন্টারটা। এনকাউন্টারের কথা শোনার পর ধ্রুবজ্যোতিবাবু বেশ চিন্তায় মগ্ন হয়ে পড়ে। দরজার পর্দা ওড়ার ফাঁকে ফাঁকে দেখতে থাকে আশুতোষবাবুর চলে যাওয়াটা। ঘড়িতে তখন প্রায় 5টা। ধ্রুবজ্যোতিবাবু অফিস রুম থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসেন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। গাড়ি তখন সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে ছুটছে। গাড়িতে বসেও বেশ চিন্তামগ্ন কিন্তু ধ্রুবজ্যোতিবাবু। মাঝে মধ্যেই মনে হচ্ছিল ড্রাইভারকে বলে গাড়িটা ঘুরিয়ে নিতে, বালিগঞ্জ প্লেসের ঠিক সেই বাংলো বাড়ির সামনে। নিজের মনে মনেই ভাবতে থাকে ধ্রুবজ্যোতিবাবু, কি অদ্ভুত, সবে তো আজ আসলো আর এসেই শুরু করে দিল কি সব খুলি টুলি। তোর ভাল লাগে না। নিজের মনে মনেই কথা বলে চলেছেন লালবাজারের ডিএসপি ধ্রুবজ্যোতি সে। বেশ চিন্তিত, আবার বেশ আতঙ্কিত। এইসব ভাবতে ভাবতেই আচমকাই বেজে ওঠে ধ্রুবজ্যোতিবাবুর মোবাইল ফোনটি। হ্যালো শুভ, কি করছিস? জাস্ট ঢুকলাম বাড়িতে। কেন, কোনো কিছু হলো নাকি আবার? সেরকম কিছু নয়, ওই ভাবছিলাম। তা আপনার আবার ভাবনা টামনা আছে? আপনি তো শুধু আমাদেরকে ভাবনায় ফেলে দেন। কি স্যার, ঠিক বললাম তো? কি আর ভাবনায় ফেললাম, সবে তো শুরু। সবে তো শুরু কথাটা শোনার পর ধ্রুবজ্যোতিবাবুকে কে যেন সজোরে হাতুড়ি মারল। কৌতূহলের ঢেউ উপচে এলো ওনার মুখে। ধ্রুবজ্যোতিবাবু বলে উঠলেন, আচ্ছা, একটু খোলাসা করে বলবেন কি বলতে চাইছেন আপনি স্যার? হাতে যদি সময় থাকে চলে আসতে পারিস। ঠিকানাটা দেখ, তোকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছি। আসলে ডিনার সারবো। ফোনের কথোপকথন শেষ হওয়ার সাথে সাথেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন ধ্রুবজ্যোতিবাবু। রাত তখন 9টা। গাড়ি তখন রাজবল্লভ পাড়া। শোভাবাজারকে পিছনে ফেলে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে। কোনো অজানা আতঙ্ক তখন গ্রাস করতে শুরু করেছে ধ্রুবজ্যোতিবাবুকে। কপালে ভাঁজ ফেলছে সেই চিন্তা জড়ানো কৌতূহল। ময়দানের সামনে দিয়ে যাওয়ার সময় চোখ পড়ল ধ্রুবজ্যোতিবাবুর ভিক্টোরিয়ার পুরীর দিকে। মহানগরী তখন যেন রহস্যময় হয়ে উঠেছে ধ্রুবজ্যোতিবাবুর চোখে। গাড়ি এসে থামল সেই বাংলো বাড়ির ফটকের সামনে। হঠাৎ বেজে উঠল ধ্রুবজ্যোতিবাবুর ফোনটি। গাড়িটা ভেতরে নিয়ে একেবারে সাইড করে রাখ। সত্যি স্যার, তারিফ না করে পারলাম না। আর আমি যে এসে পড়েছি তাও আপনার নজরে। তারিফটা গুগল ম্যাপের পাওয়ার যোগ্য। যাই হোক, উপরে চলে আয়। বরাবরই রহস্য অনুসন্ধানী আশুতোষবাবু
খুবই সম্মানের নজরে রাখেন ধ্রুবজ্যোতি বাবুকে, আবার কৌতুকতা করতেও ছাড়েন না। এদিকে ধ্রুবজ্যোতি বাবু সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চারিদিকে তাকাতে থাকেন। বাংলোটা অভূতপূর্ব, বিদেশি আমলের ঘোরানো পেঁচানো সিঁড়ি, দেওয়াল জুড়ে বিশাল বিশাল সব ছবি, সিঁড়িটা সম্পূর্ণ কার্পেট দিয়ে মোড়ানো। এক কথায় বলা যায় দারুণ, যেন কোনো রাজবাড়ি। পেঁচানো সিঁড়ি দিয়ে ঘুরে উঠতেই দেখেন সামনেই দাঁড়িয়ে রয়েছে মাইকেল আশুতোষ বাবু। তিনি বলে ওঠেন, আয় আয়, কোনো অসুবিধা হয়নি তো? না না স্যার, কোনো অসুবিধা হয়নি। এরপর দুজনে মিলে গিয়ে বসে ডাইনিং রুমে। ধ্রুবজ্যোতিবাবু সারা ঘর ঘুরে ঘুরে দেখতে থাকেন। খুব সুন্দর গোছানো। দোতলার ফ্লোরটাতে মোট 5টা ঘর নিয়ে ঘেরা, মাঝেই ডাইনিং রুম। একটা ঘর শুধু লাইব্রেরি, টেবিলে কত ধরনের বই ছড়িয়ে রাখা। একটা টেবিল ল্যাম্পের নিচে রাখা সাইকোলজির বই। বইটা নিয়ে উল্টে পাল্টে আবার রেখে দেন ধ্রুবজ্যোতিবাবু। ঠিক সেই সময় আশুতোষবাবু বলে ওঠেন, কিরে, ইনভেস্টিগেশন করছিস নাকি? আরে কি যে বলেন স্যার, এই শব্দটা শুধু আপনাদের মতন স্বনামধন্য ব্যক্তিদের মানায়। এই একটুকু নেড়ে ঘেটে দেখছিলাম, এই আর কি। তা চল এবার একটু বরং বসি। আর হ্যাঁ, চলবে তো? পুরনো সেই ব্র্যান্ড মনে করিয়ে দিল আগের রহস্য রোমাঞ্চ ভরা অ্যাডভেঞ্চারের কথা। হাসাহাসির মধ্যে হঠাৎ হাতে বিপির গ্লাসটা নিয়ে ঝুল বারান্দায় গিয়ে দাঁড়ায় রহস্য অনুসন্ধানী মাইকেল বাবু। ধ্রুবজ্যোতিবাবু তখন আশুতোষবাবুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। ঘরে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়ে উঠেছিল তখন। ঠিক সেই মুহূর্তে সব নীরবতা ভেঙে ধ্রুবজ্যোতিবাবু বলে উঠলেন, আচ্ছা স্যার, এমন কি হলো যে? আমি বাইরে থেকে এসে এই 7 তাড়াতাড়ি এখানে তোর অফিসে, আবার এত ঝড় বৃষ্টির মধ্যে এই বাংলোতে, তাই না? সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই তোকে এখানে ডাকলাম। সেটাই তো ভাবছি স্যার, বাইরে বেশ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল দেখছি। বাবা, দারুণ টাইমে ঢুকে পড়েছি। কি বলুন স্যার? বাট টাইমটা ভালো না খারাপ জানি না, কিন্তু বাট এনি প্রবলেম? সালটা 1989। কলকাতায় সেই সময় এক আতঙ্কের জোয়ার আসে, স্টোন ম্যান। হ্যাঁ হ্যাঁ স্যার, মনে আছে, কিন্তু সেটা তো আনসলভড কেস। সেই সময় কোনোভাবেই এর সমাধান করে উঠতে পারেন। এমনকি 2009 যখন একটা বিদেশি সিনেমাও এর ওপর রিলিজ হয়। কিন্তু এখন আবার এসব এলো কোথা থেকে? ধ্রুব, টেবিলে কিছু পেপার রাখা আছে। এরপর ধ্রুবজ্যোতিবাবু পেপারগুলো পড়তে শুরু করে। তাতে যে ভেসে ওঠে বেশ আতঙ্ক আর কৌতূহলের ছাপ ফেলে দেয় ধ্রুবজ্যোতিবাবুর চোখে মুখে। আগের বছর ঘটে যাওয়া এক নৃশংস হত্যা, যা কিনা এবছরের গোড়াতেও পুনরাবৃত্তি হয় দক্ষিণ কলকাতায়। একই পরিবারের 4 জন সদস্যের দেহ উদ্ধার হয় ঘরের বিভিন্ন জায়গায়, কিন্তু সবারই খুলি গায়েব। কেউ যেন মাথা ভেঙে খুলি বার করেছে। ধ্রুবজ্যোতিবাবু পেপারটা নামিয়ে রাখে। মাইকেল বাবুকে প্রশ্ন ছুড়ে দেয়, এটা কিভাবে সম্ভব? খুলি নেই? আচ্ছা স্যার, এটার জন্যই কি আপনার এখানে আসা? আর আমাকেই বা? কুল ধ্রুব, কুল কুল, সব প্রশ্নেরই উত্তর দেব। তার আগে একটা কথা বলতো, আমি যদি তোকে খুব রাগিয়ে দিই বা ধর অপমান করি, বারবার তোকে সব কিছুর থেকে বার করে দিই, কি করবি সেই মুহূর্তে? স্যার, আপনি কেন করবেন? আপনার সাথে তো আমার... যেটা বলছি সেটার উত্তর দে, কি করবি সেই মুহূর্তে বল। আপনাকে মার্ডার করে দেবো, কারণ রাগ চেপে রাখতে আমি পারবো না স্যার। ইয়েস, একদম। আমরা প্রায় একটা কথা বলে থাকি, রাগের মাথায় এবার খুনি করে ফেলবো। জানিস, এই রকম নেগেটিভ কথা প্রতি মুহূর্তে ভাবলে মানুষ তা করতে বাধ্য হয়। আমি বলছি না ধ্রুব, সাইকোলজি বলছে। এক্সাম্পল দিয়ে যখন আশুতোষবাবু ধ্রুবজ্যোতি সেনকে বোঝাচ্ছেন,
ধ্রুবজ্যোতিবাবুর চোখ তখন আতঙ্কে রহস্যে ঝাপসা হয়ে উঠেছে। অবাক হয়ে বসে রয়েছেন তিনি হাতে গ্লাস নিয়ে। একদিকে বুঝিয়েই চলেছে রহস্য অনুসন্ধানী মাইকেল আশুতোষ বাবু। বাইরের ঝড় বৃষ্টির গতি যত বাড়ছে রাতও বেড়ে চলেছে কিন্তু পাল্লা দিয়ে। রাত প্রায় 2টো। হঠাৎ ধ্রুবজ্যোতিবাবুর ফোন বেজে ওঠে। ফোনে কথা বলতে বলতে উঠে যান তিনি বারান্দার দিকে। দেখে মনে হচ্ছিল খুবই চিন্তিত তিনি। ফোনটা কেটেই ধ্রুবজ্যোতিবাবু মাইকেল আশুতোষবাবুকে বলে ওঠেন, স্যার যদি কিছু মনে না করেন আমাকে এখনই বেরাতে হবে, একটু আর্জেন্ট ছিল। বেশ, কিন্তু আমিও যাব। আমিও যাব কথাটা শোনার সাথে সাথেই বেশ সহস্র পরিমাণ বল পায় ধ্রুবজ্যোতিবাবু। হুড়মুড়িয়ে তারা সিঁড়ি দিয়ে নেমে এগোতে থাকে গাড়ির দিকে। দুজনেই বসে পড়ে সামনের সিটে। হঠাৎ আশুতোষবাবু বলে ওঠেন, তুই বস, জাস্ট ডাইরেকশন দে যে কোথায় যেতে হবে। গাড়িটা আজকে আমিই চালাবো। ঠিক আছে স্যার, তাহলে তো খুবই ভালো হয়। এরপর তারা আশুতোষবাবুর বাংলো থেকে রওনা দেয়। তখনও বাইরে কিন্তু বেশ বৃষ্টি, সাথে হাওয়ার ঝাপটাও। বন্ধ জানলার বাইরে দিয়ে সেরকম কিছুই দেখা যাচ্ছিল। ওদের গাড়িটা এসে থামে ভবানীপুরের একটা বাড়িতে। রাস্তাটা কিন্তু পুরো ফাঁকা শুনশান। গাড়ির দরজা খোলার আগেই ধ্রুবজ্যোতিবাবু ফোন করে নেয় সেই নাম্বারে যেখান থেকে তার কাছে ফোন এসেছিল। কিছুক্ষণের মধ্যেই একজন অল্প বয়স্ক ছেলে শুধু মাথায় সেই বৃষ্টিতে এগিয়ে আসে গাড়ির দরজার গেটের সামনে। গাড়ির থেকে বেরিয়ে ওনারা জিজ্ঞাসা করেন, আপনি কি আমায় ফোন করেছিলেন? আমি ধ্রুবজ্যোতি সেন। ধ্রুবজ্যোতিবাবু মুহূর্তে নিজেকে বেশ সিরিয়াস করে নিয়ে নিজের পরিচয় দেয়। ঠিক তার পরিচয় দেওয়ার পরপরেই আশুতোষবাবুর পরিচয় দিতে যাবেন কি তখনই, আমি বিজয়, স্যার ড্রাইভার। বেশ অবাক হয়ে যায় মুহূর্তে ধ্রুবজ্যোতিবাবু। ভাবতে থাকে এটা কি হলো, স্যার নিজের পরিচয় গোপন রাখলেন কেন? এইসব উল্টোপাল্টা চিন্তা করতে করতে অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা ছেলেটি জিজ্ঞাসা করে ওঠে, স্যার স্যার আসুন আমার সাথে, ওপরের ঘরে আসুন, একটু দেখে আসবেন। হ্যাঁ, সিঁড়ির লাইটটা অনেক দিন হয়েছে কেটে গেছে, আর তারপর থেকে পাল্টানো হয়নি। ধ্রুবজ্যোতিবাবু এবং মাইকেল আশুতোষবাবু পুরুষোত্তমকে ফলো করে সিঁড়ি দিয়ে ওপরে ওঠে। দক্ষিণ কলকাতার বেশ জাঁকজমক, কিন্তু মাধ্যাত্তা আমলের বাড়ি এখনো রয়ে গেছে। বেশ কিছু দেওয়ালের ছাল উঠে এসে ঝুলছে প্রায়। মাথার ওপরে তাকাতেই মোবাইলের আলোতে বেশ বোঝা গেল যে পুরনো আমলের সেই ছন্দ আর গন্ধ ঘোরাফেরা করছে। কড়িকাঠগুলো বিস্ময় যেন ওদের দিকে তাকিয়ে। উপরের ঘরে উঠতেই ধ্রুবজ্যোতিবাবুর চোখ যেন ছানা বড়া হয়ে গেল। ধ্রুবজ্যোতিবাবু বলে উঠলেন, বাবা কি বিভৎস! পুরুষোত্তম বাবু, কখন দেখলেন এইসব? আমি আমি এই বাড়ির কেউ নই। হোয়াট? তাহলে? আসলে আমাকে উনি, মানে ওনার নাম যোগেশ্বর বাবু হায়ার করে নিয়ে এসেছেন। উনি পেশায় একজনই অ্যাডভোকেট। আমি জাস্ট ওনার সাথে ওই একটু আধটু যা সাহায্য করে দিই মাত্র, এর থেকে বেশি আমি কিছু জানি না। বুঝলাম। তা কতদিন হলো আপনি এখানে রয়েছেন? আর এটা দেখলেন কখন আপনি? এই তো আজকে নিয়ে 4 দিন, আর তার মধ্যেই। আর কে থাকে এই বাড়িতে? উনি একাই, আর সকালবেলা একজন কাজের মাসি এসে কাজ টাজ করে দিয়ে যান। সাথে রান্নাটাও মাঝে মধ্যে উনিই করে দেন। না হলে তো ব্রজবাবু। না হলে কি? এই বাইরের অর্ডার, আর পাশেই তো হোম ডেলিভারি, ওনার চলে যায় তাতে।
ব্রজেশ্বর মুখার্জি। পেশায় তিনি একজন অ্যাডভোকেট। এই শহরতলিতে বেশ প্রচার ছিল ওনার। সেদিন মাইকেল বাবুর বাংলোতে বসে রহস্য রোমাঞ্চ আলোচনার মাঝে ব্রজেশ্বরবাবুর বাড়ি থেকে ফোনটা কিন্তু আসে ধ্রুবজ্যোতি বাবুর কাছে। ব্রজেশ্বরবাবু মার্ডার হয়েছে। ওনার প্র্যাকটিস রুমে মেঝের মধ্যে রক্তাক্ত দেহ পড়েছিল, কিন্তু আশ্চর্য ব্যাপার, ওনার দেহ পড়েছিল উপুর হয়ে। এক হাতে একটা পেপার আর একটা হাত মুঠো করা ছিল, কিন্তু সবথেকে আশ্চর্য ছিল এইটাই, তার দেহ ছিল কিন্তু মাথার ভেতরের খুলিটা ছিল না। ধ্রুবজ্যোতিবাবু অবাক হয়ে তাকিয়ে থাকে আশুতোষবাবুর দিকে। আশুতোষবাবু তখন ধ্রুবজ্যোতিবাবুকে বলে ওঠেন, স্যার, অ্যাম্বুলেন্সে বরং ফোন করে দিন, বডিটা নিয়ে যাক, তারপরেই নয় বাকি কাজটা শুরু করবেন। ঠিক ঠিক বলেছেন আপনি। সেই বিভৎস খুলি ছাড়া বডি নিয়ে যায় অ্যাম্বুলেন্সে ফরেন্সিক ডিপার্টমেন্ট। বিভৎস হত্যা, যা ভাবলে গা শিউরে ওঠে। সারা শরীরে কোনো ক্ষত চিহ্ন নেই, কিন্তু মানুষটাকে হত্যা করে তার মাথার খুলিটাই নিয়ে গেছে খুনি। তন্ন তন্ন করে খোঁজা হয়েছিল ব্রজেশ্বরবাবুর লাইব্রেরি রুম ও বেডরুম, কিন্তু কোনো ঘর দেখে মনে হয়নি যে খুনি জবরদস্তি করেছে ব্রজেশ্বরবাবুর সাথে। এমনকি কোনো জিনিসপত্র উল্টোপাল্টা নেই। লাইব্রেরি রুমের টেবিল ল্যাম্পটা তখনও জ্বলছিল, একটাই বই খোলা ছিল। বইটার নাম দ্য সাইকো। পরের দিন সকালবেলায় মাইকেল আশুতোষবাবু ফোন নিয়ে ঘাঁটতে থাকেন নিচের বাংলো বাড়ির ঝুল বারান্দায় বসে। রোদ্দুরের প্রথম আলোতে বারান্দাটা ঝলমলিয়ে উঠেছিল তখন। হাতে তার কফি মগ আর এক হাতে সিগার নিয়ে বসে, কিন্তু আশুতোষবাবু কিন্তু বেশ চিন্তিত ছিল। টি টেবিলে রাখা মোবাইলে তোলা ছবিগুলো বেশ জুম করে দেখছিলেন মাইকেল বাবু। হঠাৎ তার ফোনটি বেজে ওঠে। হ্যালো স্যার, খুব ব্যস্ত নাকি? সকাল সকাল ফোন করলাম একটা কারণে। আরে না রে, বল, পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে নাকি? না, এখনো আসেনি, সেটাই ভাবছিলাম কেসটা নিয়ে। বলছিলাম একটু দেখা করলে ভালোই হতো। ওকে, তাহলে চলে আয়, আমার হাতের কফিটাও খেয়ে যাবি একেবারে, খুব একটা বাজে করি না। সিরিয়াসের মধ্যেও কতটা ক্যাজুয়াল থাকা যায় সেটা আশুতোষবাবু খুব ভালো জানেন। ফোনের কথোপকথন শেষ করার পর ধ্রুবজ্যোতিবাবু এসে পড়ে আশুতোষবাবুর বাংলোতে। 2 কাপ কফি নিয়ে বসে পড়ে লাইব্রেরি রুমে। ধ্রুবজ্যোতিবাবু লাইব্রেরি রুমে দেখেন একটা খুলি নিয়ে বসে রয়েছেন আশুতোষবাবু। চমকে যান ধ্রুবজ্যোতিবাবু এবং তিনি বলে ওঠেন, স্যার, এটা কি? মৃত মানুষের খুলি। খুলি নিয়ে গবেষণা? কিন্তু কেসটার কি হবে? সেটাই তো করছি, কেসটা কিভাবে সলভ করা যায়। মানে কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না স্যার। আশুতোষবাবু বেশ কিন্তু ক্যাজুয়াল, কিন্তু উনি যে কতটা সিরিয়াস সে একমাত্র ধ্রুবজ্যোতিবাবুই জানতেন। আশুতোষবাবু অনেক ধরনের বই নিয়ে পড়াশোনা করতে থাকেন, সঙ্গে শুধু কফি আর সিগার। বেশ কয়েকটা বড় বড় কেস কিন্তু উনি সলভ করেছেন। তার মধ্যে বিখ্যাত হয়ে উঠেছিল 2024-এর রক্তমুখী কপিলা অভিযান, যা এক লোমহর্ষক। এবারেও কিন্তু আশুতোষবাবু খুবই সিরিয়াস। উনি জানতেন এরকম ঘটনা ঘটবে,
চলতি বছরের গোড়াতেই এক পরিবারের 4 জন সদস্য খুন, তার কয়েক মাসের মধ্যেই ব্রজেশ্বরবাবু। এইসব নিয়ে গভীর আলোচনার মধ্যে ধ্রুবজ্যোতিবাবু বলে উঠলেন, কফিটা দারুণ হয়েছে স্যার। ধন্যবাদ মিস্টার ধ্রুবজ্যোতি সেন। আরে আপনি না স্যার। আচ্ছা স্যার, কেসটা কীরকম অদ্ভুত না? মাথার খুলি নিয়ে খুনি কি করবে? সাইকোসিস। সাইকোসিস মানে? মানেটা হলো সে তার নিজের মধ্যেই নেই, সিজোফ্রেনিয়া। এই সিজোফ্রেনিয়া রোগগ্রস্ত একটা অংশ হচ্ছে সাইকোসিস। তার মানে যে খুন করেছে জানেই না যে সে খুন করেছে? একদম। আর সেই সময়টুকুই তার ব্রেনে থাকে যেটাতে সে তখন এক্সিস্ট করছে। ধর আমি তোর সাথে কথা বলছি, এই ব্যাপার নিয়ে আলোচনা করছি, আর 10 মিনিটের মধ্যেই তোকে মার্ডার করলাম, ভুলেও গেলাম, কিন্তু পরে তোর মুখ দেখে চিনেও ফেললাম। মাঝখানে রক্তাক্ত সময়টা আমার ব্রেনেই নেই। আরে বাস স্যার, ওয়ান্ডারফুল। সত্যি আপনাকে যত দেখি ততই অবাক হয়ে যাচ্ছে। অবাক তো আমি হয়ে যাচ্ছি ধ্রুব, এই কেস হিস্ট্রি পড়তে পড়তে। সাংঘাতিক মার্ডারার। কেস হিস্ট্রি ঘাঁটতে ঘাঁটতে ধ্রুবজ্যোতিবাবু আর আশুতোষবাবু বেশ বিভোর হয়ে যায়। আশুতোষবাবু 1 পা 2 পা হাঁটতে হাঁটতে এগিয়ে যায় বারান্দার দিকে। একটা সিগারেট জ্বালাতে যাবে কি হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। খুব মৃদুস্বরে কথাবার্তা বলার পর মুখে চিন্তার ছাপ নিয়ে ধ্রুবজ্যোতিবাবুকে বলে ওঠেন, ধ্রুব। কি স্যার? আবার আবার কি? আবার সেম প্রসেস, সেম মার্ডার, এবারে গড়িয়া। হোয়াট? আবার মার্ডার? কি হচ্ছে এসব? একটাই ব্রেন যা আমাদেরকে কনফিউজ করে চলেছে। কিন্তু 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 কি স্যার? ভিকটিম সকলের চোখের সামনেই রয়েছে। বাবা স্যার, ভিকটিম মনে হয় আমাদের সাথে দাওয়া খেলছে। এইসব কথাবার্তার মাঝেই মাইকেল বাবু উঠে বারান্দার ইজি চেয়ারে গিয়ে বসেন। সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে রাতকে ছোবে ছোবে করছে। আকাশের চাঁদ নিখুঁত হয়ে ফুটে রয়েছে সেই অন্ধকারময় আকাশে। ঝুল বারান্দার চারিদিকে গন্ধ ফুলের জন্য সুন্দর পরিবেশ তৈরি হয়ে উঠেছে। মাইকেল স্যার তখন বারান্দায় তার ফেভারিট ব্র্যান্ড নিয়ে বসে। গ্লাসে ডালতে যাবে কি আচমকাই চোখ যায় মেন ফটকের থামের পাশে কেউ যেন দাঁড়িয়ে। মাইকেল বাবু দ্রুত গতিতে দোতলার সিঁড়ি দিয়ে নামতে থাকে। ওনাকে দেখে ধ্রুবজ্যোতিবাবুও পিছু নেয়। আচমকাই মাইকেল বাবু চিল্লিয়ে উঠে বলেন, ও শিট, যেটা ভাবছিলাম সেটাই হলো। কি হলো স্যার? তাড়াতাড়ি উপরে চল, ফাস্ট। এই ঘটনার সাথে সাথেই তারা দুইজনে ওপরে আসে। এসে তারা অবাক হয়েছে। দেখেন আশুতোষবাবুর লাইব্রেরি থেকে কেস হিস্ট্রি ফাইলটা উধাও হয়ে গেছে। খুব উত্তেজিত হয়ে ওঠেন আশুতোষবাবু এবং তিনি বলেন, ধ্রুব, এক্ষুনি আমাদেরকে বেরোতে হবে। কোথায়? ব্রজেশ্বর বাবুর বাড়ি। গাড়ি তখন ছুটে চলেছে ভবানীপুরের সেই পুরনো বাড়ির উদ্দেশ্যে। গাড়ি থেকে নামতেই দেখেন একটি অল্প বয়স্ক ছেলে দরজার সামনে দাঁড়িয়ে। ধ্রুবজ্যোতিবাবু বলে ওঠেন, নমস্কার পুরুষোত্তম বাবু। নমস্কার নমস্কার, বলুন কাউকে খুঁজছেন নাকি আপনারা? আপনাকেই। আমাকে? কেন বলুন তো? কারণটা পরে বলবো, এখন আপনাকে আমাদের সাথে যেতে হবে। কোথায়? কোথায় যদি বলতেন তাহলে খুব সুবিধা হতো আর কি।
পুরুষোত্তম বাবুকে তারা দুজনে নিয়ে যায় গাড়ি করে আশুতোষ বাবুর বাংলোতে। দোতলায় উঠে সোজা যায় লাইব্রেরি রুমে। চেয়ারে বসানো হয় পুরুষোত্তমকে। মাথার উপর প্রচণ্ড 200 ওয়াটের এলইডি বাল্বের আলোয় পুরুষোত্তমের মুখ জ্বলজ্বল করছিল সেই মুহূর্তে। সাধারণ ভঙ্গিতেই বসে তখন পুরুষোত্তম। গায়ে সাদা কালো চেক শার্ট, ব্লু জিন্স, চোখে চশমা, মাথার চুলগুলো এলোপাথারিভাবে উঠছে। একটা হাত মুঠো করে তখন বসে আছে পুরুষোত্তম। সামনে মাইকেল বাবু ও ধ্রুবজ্যোতি সেন। ধ্রুবজ্যোতি বাবু বলে ওঠেন, তাহলে পুরুষোত্তম বাবু বলুন, ফোনটা কেন করলেন? কি বলছেন স্যার? খুন আমি? আলবাত আপনি। হ্যাঁ হ্যাঁ, আপনিই খুন করেছেন। সোজাসুজি আঙ্গুল তুলে দেন ধ্রুবজ্যোতি বাবু পুরুষোত্তমের দিকে, কোনো দ্বিধাবোধ ছাড়াই। কারণ যে সময় মাইকেল বাবুর ফোন আসে সেই সময় অজ্ঞাত ব্যক্তিকে অন্ধকারে দেখা যায়। আবার ঠিক সেই সময় কেস হিস্ট্রি ফাইলটিও কিন্তু উধাও হয়ে যায়। অজ্ঞাত ব্যক্তিকে মাইকেল বাবু কিন্তু দেখতে পাননি সেই মুহূর্তে। মাইকেল বাবু বলে ওঠেন, পুরুষোত্তম ব্যানার্জি পেশায় এক এক সময় এক এক রকম বেশ। ডাকনাম রাজু। এই ঠিক বললাম তো পুরুষোত্তম বাবু? ওহো, রাজু বাবু। কি পুরুষোত্তম বাবু বলুন কিছু, উনি তো আপনাকে কিছু জিজ্ঞাসা করছে। হ্যাঁ, এটা ঠিক যে আমার নামে রাজু, যদিও এটা আমার ডাক নাম। আর আমার পরিবার বলতে আমি একা, তাই যখন যা পাই তাই করি। তা বলে মার্ডার? তাও একটা না, দুটো না, মোট 6খানা? কি বললেন? মার্ডার 6খানা? তাও আমি? খুব সশব্দে উচ্চস্বরে হাসতে থাকে পুরুষোত্তম বাবু। এক নাগারে অদ্ভুতভাবে হাসতে থাকে। হাসতে হাসতে চোখগুলো যেন তার লাল হয়ে ওঠে। আচমকাই হিংস্রর মতো পুরুষোত্তম বাবু ঝাঁপিয়ে পড়ে ধ্রুবজ্যোতি বাবুর দিকে, চেপে ধরে তার গলা। মাইকেল বাবুর এই বেগ সামলাতে বেশ কষ্ট হয়। বাধ্য হয় বন্দুকের পেছনের বাট দিয়ে পুরুষোত্তমের মাথায় বাড়ি মারতে। মুহূর্তেই তার হাত শীতল হয়ে যায়। মাটিতে লুটিয়ে পড়ে পুরুষোত্তম। আচমকাই কাঁদতে শুরু করে এবং বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমি করেছি, খুনটা আমি করেছি, আমি সেই ব্যক্তি। কিন্তু কেন করেছিস? ছোট থেকে আমি একা বড় হয়েছি। খুব অল্প বয়সে বাবাকে হারাই, তারপর মাকেও। পেট চালানোর জন্য যখন যা পেতাম তখন আমি তাই করতাম। তাই বলে খুন? না না, আমি পেশায় একজন লেখক হতে চেয়েছিলাম। সকালে কাজ করতাম আর রাতে কলেজ। এই করতে করতেই আমি বলছি, শিয়ালদা জর্জ টেলিগ্রাফ থেকে জার্নালিজম নিয়ে পড়াশোনা শেষ করেই ইন্টারভিউ দিতে শুরু করলে, তাই না? আপনি তো দেখছি গোয়েন্দাদের মতন কথা বলছেন, তাও একজন ড্রাইভার হয়ে। ঠিকই বলেছিস। আমার নাম ডিটেকটিভ মাইকেল আশুতোষ। পেশায় একজন রহস্য অনুসন্ধানকারী, তাও আবার সরকারি সহায়তায়। এই তোদের মতো বিকৃত মস্তিষ্কের অপরাধীদের জন্যই আমাদের জন্ম, বুঝেছিস? সালা ঢ্যামনা সাইকো। মুখ সামলে কথা বলবেন কিন্তু স্যার। হ্যাঁ কর, মেরে মুখ ভেঙে দেবো। সালা ছোটবেলাকার গল্প শোনাচ্ছিস? স্যার, ঢ্যামনাটাকে নিয়ে গিয়ে আচ্ছা সে পেটাতে হবে, তাহলেই মালটা সব বলবে, নাহলে এরকম গো মেরেই পড়ে থাকবে। দাঁড়া ধ্রুব। আচ্ছা পুরুষোত্তম বাবু, আপনি তো এইভাবে এতগুলো খুন করলেন, কিন্তু মাথার খুলিগুলো কি করলেন? চুপ করে ফেলানি দৃষ্টিতে তাকিয়ে তখন পুরুষোত্তম।
বারবার খুন আর খুলির অন্তর্ধানের কথা জিজ্ঞাসা করতেও কোনো উত্তর না পাওয়ায় আচমকাই সোজাসুজি চেয়ারে এক লাথি মারে মাইকেল বাবু। চোখের সামনে ছিটকে পড়ে যায় পুরুষোত্তম, কিন্তু আচমকাই পড়ে যাওয়া চেয়ারটা ছুঁড়ে দেয় মাইকেল বাবুর দিকে। ওদিকে ধ্রুবজ্যোতি বাবু দৌড়ে ঝাঁপিয়ে পড়ে পুরুষোত্তমের ওপর। মাইকেল বাবু ওই অবস্থায় উঠেই পুরুষোত্তমের চুলের মুঠি ধরে নেয়। ধ্রুববাবু পেছন থেকে হাত দুটোকে পেঁচিয়ে ধরে রাখে। পুরুষোত্তম বলে ওঠে, ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। আপনারা না জেনে একজন নির্দোষকে ধরে অহেতুক মারছেন। হ্যাঁ হ্যাঁ, আমি নির্দোষ, আমি নির্দোষ। পুরুষোত্তমকে বোঝা মুশকিল হয়ে দাঁড়াচ্ছিল ধ্রুব ও মাইকেল বাবু। অদ্ভুত ধরনের আচরণ করেই চলেছে, কখনো অট্টহাসি তো কখনো কান্না, আবার কখনো চুপ করে ফেলফেলিয়ে তাকিয়ে থাকা। আসলে এ এক ধরনের সাইকো, যার নাম সাইকোসিস। অত্যাধিক ক্ষোভ থেকে রাগ এবং তারপর ঠান্ডা মাথায় খুন, এটাই বোঝাচ্ছিলেন ধ্রুবজ্যোতিবাবুকে মাইকেল বাবু। ধ্রুবজ্যোতিবাবু তখন বলে ওঠেন, সত্যি স্যার, আপনি যদি না বলতেন যে কিভাবে পুরুষোত্তমকে ধরতে হবে, আমি তো বুঝতেই পারিনি যে এই ব্যাটাটাই কালপিট। সেদিন ফোনটা আসে সকালবেলা, যখন আমি বারান্দায় ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে জানতে পারি সবকটা খুন একই স্টাইলে, আর সবাই বেশ অভিজাত আর নামি দামি পরিবারের। প্রত্যেকটার খুনের পরেই একজনকেই দেখা গেছে, সেই খবর দিত। আর পুরুষোত্তম বাবু কিছু কিছু ভুল সবগুলোতেই রেখে গেছেন, যেমন ব্রজেশ্বরকে যোগেশ্বর। অনেক দিনের ডিউটিটা মাত্র 4 দিন, তাই না? যাতে আমাদের ধরতে একটু সুবিধাই হয়। কি বলেন পুরুষোত্তম বাবু? কিন্তু স্যার, এই পুরুষোত্তম এত নৃশংস যে একটা 10 বছরের বাচ্চাকেও, ছি ছি ছি, ভাবতেই কিরকম শিউরে উঠছে। যখন বাচ্চাটাকে মারছিল, না 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 না, বাচ্চাটাকে মারতাম না, কিন্তু ভাবলাম ওর বাবা মা দাদু সব শেষ, ও একা কি করে বাঁচবে, তাই ওকেও মেরে ফেললাম। কিন্তু বিশ্বাস করুন স্যার, ওদের প্রত্যেককে বাঁচিয়ে রেখেছি আমি আমার বাড়ির কাচের জারগুলোতে। কাচের জারগুলোতে বেঁচে আছে ওরা, এখনো বেঁচে আছে। চুপ কর, তুই এতদিন যেভাবে মেরেছিস আমারও 1 সেকেন্ডও সময় লাগবে না তোর খুলি ওড়াতে, বুঝেছিস শালা ঢ্যামনা। স্যার 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 সরি। তাহলে সময় নষ্ট করে লাভ নেই ধ্রুব। মানে কি বলছেন স্যার? কেন স্যার? সেটা কি আমাকে বোঝাতে হবে নাকি তোর বন্ধুকে নল বলবে? ছেড়ে দিন। এই কথোপকথনের মধ্যেই পুরুষোত্তম প্রাণ ভিক্ষায় ভেঙে পড়ে, কিন্তু ধ্রুববাবু কয়েক মুহূর্তে কোমর থেকে তার বন্দুকটা বের করে বলে ওঠে, শালা ঢ্যামনা, অনেকদিন সাইকোগিরি মারিয়েছিস বল। না না স্যার, না স্যার, না না স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার। পুরুষোত্তম বোঝার আগেই গর্জে ওঠে এনকাউন্টার স্পেশালিস্ট মিস্টার ধ্রুবজ্যোতি সেনের পিস্তল। গোঙাতে গোঙাতে লুটিয়ে পড়ে দেহ পুরুষোত্তমের। ধ্রুবজ্যোতিবাবুর বন্দুকটা কোমরে ঢুকিয়ে মাইকেল বাবুর কাছে এগিয়ে আসেন, বলেন, স্যার এটা কি ঠিক হলো? রাগের মাথায় খুনই করে ফেললাম। এটার নামই সাইকোসিস। মানে? হ্যাঁ, এই রোগে আমরা প্রত্যেকেই আক্রান্ত। তুই পুলিশ, তাই তোর মারার নামটা এনকাউন্টার, আর ও সাধারণ, তাই পুরুষোত্তমের মারার নামটা মার্ডার। ওয়ান্ডারফুল, কেস সলভ। স্যার আপনি ধরলেন কি করে? ফরেন্সিকের সেই পোস্টমর্টমের রিপোর্ট সমস্ত কিছু যখন জানি, সেই সময় আমি কেস হিস্ট্রি ঘাটছি, ফোনে ফোনে সমস্ত খোঁজখবরও চালাই, যদিও সেটা একদিন আগে থেকেই। আর হ্যাঁ, আমি বাইরে থেকে এখানে আসি একমাত্র ব্রজেশ্বর বাবুর ফোন পেয়ে, কারণ উনি সেই যিনি ক্রিমিনাল লয়ার,
যে পুরুষোত্তম ওরফে রাজুর কেস হিস্ট্রি নিয়ে অনুসন্ধান করছিল। কি স্যার, আপনাকে যতই দেখছি ততই হতভাগ্য হয়ে যাচ্ছে স্যার। যদিও খুলিগুলো এখনো উদ্ধার করা বাকি। ধ্রুব, লেটস গো। পুরুষোত্তমের নিথর দেহ লাইব্রেরির মেঝেতে পড়ে রক্ত চুইয়ে গেছে কাঠের মেঝে ধরে। চোখগুলো তখনও ফেলফেলিয়ে তাকিয়ে কত কিছু যেন বলার চেষ্টায়। ধ্রুবজ্যোতিবাবু বুঝতেই পারেননি যে মাইকেল বাবু কি কারণে কলকাতায় এসেছেন। এখন সবকিছু ক্লিয়ার। তারা দুজনে গাড়ি করে বেরিয়ে যায় পুরুষোত্তম বাবুর বাড়ির ঠিকানায়। পুরুষোত্তম বাবুর বাড়িতে গিয়ে ঘরে ঢোকেন এবং দেখেন একটা রুমে অনেক আচার রাখার কাচের বয়ম উপস্থিত, আর তাতে অনেক ব্রেন অর্থাৎ মাথার খুলি। সবগুলো বয়মের গায়ে তারিখ সাল আর নাম দেওয়া। আচমকায় শেষ বয়মটার নাম দেখে চমকে ওঠে ধ্রুবজ্যোতি। মার্কারে লেখা ধ্রুবজ্যোতি সেন। Black Invention. নমস্কার বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যম দ্বারা জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে তা ধরিয়েও দেবেন। দেখা হচ্ছে আবারও শনিবার ঠিক রাত 11টা 11।